সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা একটু যুদ্ধ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আসলে ভালোবাসার সম্পর্কে আমরা কি কম্প্রোমাইজ করি না স্যাক্রিফাইস করি, মানে দুটোর মধ্যে কোনো মানে আসলে পার্থক্য আছে কি না, বা দুটোর মধ্যে কোনো একটা মানে ভুল বোঝাবুঝির ব্যাপার হয় কিনা। কেউ বলে এটাকে কম্প্রোমাইজ করছি, কেউ বলে এটাকে স্যাক্রিফাইস করছি। বেশিরভাগ মানুষই বলে যে স্যাক্রিফাইস করছি। আমাদের কাছে যারা আসে দাম্পত্য সম্পর্কে কষ্টে আছে, তারা এসে সবসময় বলে যে আমি এত স্যাক্রিফাইস করছি, কিন্তু কেন তারপরেও কষ্ট পাচ্ছে, কেন আমার সঙ্গীটি বুঝতে পারে না আমার স্যাক্রিফাইসের যে মূল্যটা দিতে পারে না। তো যাই হোক, আমরা কি সবসময় স্যাক্রিফাইস করি ভালোবাসার সম্পর্কে, নাকি আমরা কম্প্রোমাইজ করে চলি, সেটি একটা বড় বিতর্ক হতে পারে। যে আসলে আমাদের দুটো পার্থক্যও বুঝতে হবে, আসলে আমরা কোনটি করি সেটাও একটু বোঝা দরকার। তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে আছে তাদের সাথে। একজন হচ্ছে মাহমুদা মোহসিনা বুশরা, ও হচ্ছে একজন সাইকোথেরাপিস্ট, অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে এবং আমরা তো জানি ওরা আসলে আমরা অনেক বেশি সহায়তা পাই ওদের কাছ থেকে, সুন্দর সুন্দর কথা শুনি। তোমাকে স্বাগত অনুষ্ঠানে। আর একজন হচ্ছে মোহাম্মদ রকিবুল হাসান মাহিন। মাহিন হচ্ছে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। ওকে, তো তোমাকে স্বাগত অনুষ্ঠানে। তুমিও সুন্দর কন্ট্রিবিউট করো অনুষ্ঠানে। তো আজকে আশা করছি দুজন ভালো কথা বলো, সুন্দর করে আমাদেরকে এনরিচ করবে, আমাদের দর্শকদেরকেও অনেক কিছু দিতে পারবে তোমরা। তো কে প্রথম বলবে, মাহিন না বুশরা? বলতে চাও? আচ্ছা, আমাদের যে স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজের জায়গাটা যদি বলি, হ্যাঁ, সেই জায়গাটাই হচ্ছে স্যাক্রিফাইসের জায়গাটা হচ্ছে কি আমরা কিছু মানে নিজের কিছু চাহিদা, নিজের কোনো পাওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা অনেক সময় আমরা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা একটা সিদ্ধান্তে যাই বা মেনে নেই বা গ্রহণ করি। আর কম্প্রোমাইজের জায়গাটা হচ্ছে এখানে খুব চমৎকার বোঝা যায় যে দুই পক্ষের একটা বোঝাপড়া থাকে এখানে। যে আমারও কিছু চাওয়াগুলো আমি বললাম, তারও কিছু চাওয়াগুলো সে বলল, তারপরে হচ্ছে এখান থেকে আমরা যে যে জায়গাটা বেশি ভালো মনে হয় দুজন মিলে একটা সিদ্ধান্তে যাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে ছোট একটু মানে পার্থক্যটা। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, স্যাক্রিফাইসের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে। খারাপ লাগা কাজ করে বলবে নাকি কোনো একটা অনুভূতির কথা? অনুভূতি মাঝে মাঝে হয় কি, আমরা ছোটবেলা থেকে আসলে একটা অভ্যস্ততা থেকেও কিন্তু আমরা স্যাক্রিফাইসে চলে যাই। তার কারণ হচ্ছে যে আমরা ছোটবেলায় শিখি আসলে এটা আমাদের সমাজ থেকে, আমাদের বড়দের কাছ থেকে, যে স্যাক্রিফাইস করাটা ভালো এবং যে স্যাক্রিফাইস করে সে ভালো থাকবে বা মানুষ ভালো বলবে। মানে আমরা যখন ছোট থাকি তখন কি স্যাক্রিফাইস করাটা বুঝতে পারি না? বুঝতে পারি না, বাট হচ্ছে আমরা কিন্তু দেখি যে করছে। আমরা ওই জায়গা থেকে কিন্তু এটাকে আমরা তখন গ্রহণযোগ্যতা যেহেতু পাওয়া যায়, সেহেতু তখন আমরা এই জিনিসটা আমরা আসলে কপি করি আসলে। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু ওই যে কি দেখি একটু যদি বলো, কি ধরনের দৃশ্য, কি ধরনের, যদি বলি যে হ্যাঁ, আমরা যেহেতু সম্পর্কের কথা বলছি, অনেক সময় দেখা যায় যে কি আমরা করে যাই। হ্যাঁ, আমাদের যে কখনো খারাপ লাগে এই জায়গাটা আমরা কি করি, খারাপ লাগাটা কিন্তু আমরা প্রকাশ করি না। খারাপ ভালো না বলে যদি ফিলিংটা, হ্যাঁ, যে আমার হয়তো বা চাপ লাগছে, আমার হয়তো বা দুঃখ বোধ হচ্ছে, আমার হয়তো বা মনে হচ্ছে যে না আমি এটা চাই না, আমার এটা রাগও হচ্ছে, তখন দেখা যায় কি যে আমরা ওই অনুভূতিগুলো আমরা প্রকাশ করি না, না করে আমরা কিন্তু মনে করি যে হ্যাঁ আমি এটা করে যাই। এই যে করে যাই এটার এক সময় কিন্তু চাপ বোধ হয় এবং অপ্রাপ্তি থাকে। সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের এই যে আমরা যে সম্পর্কটাকে ভালো রাখতে চাই, সেই সম্পর্কটাতে তখন কিন্তু আমাদের ওজন বোধ হয় আসলে, যে আমি আর পারছি না, আর কত স্যাক্রিফাইস করব। যে আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টদের মুখে বা আমরাও বলি মাঝে মাঝে যে জীবনে আর কত স্যাক্রিফাইস করব, আর ভালো লাগে না। হ্যাঁ, সেই জায়গা থেকে একটা কষ্ট বোধও কিন্তু হয় যে ভালো লাগছে না। আর
বোঝাপড়ার জায়গাটা হচ্ছে যে হ্যাঁ, আমরা সমস্যায় যখন পড়ে যাচ্ছি তখন কি হচ্ছে যে আমরা আলোচনায় বসি, আসলে আলোচনার মাধ্যমে তখন দেখা যায় যে কোনো একটা বিষয় আমরা সমাধান করতে পারি। দেখা যায় যে উভয় পক্ষ কিন্তু খারাপ ফিলিংটা কিন্তু কম থাকে, যে আমরা এটা জেনে বুঝে আসলে গ্রহণ করেছি, তখন ওই জায়গাটা আসলে একটু কম থাকে। যেমন ধরো আমি যদি বোঝাপড়া কিছু করলাম না, কিন্তু আমার যদি মনে হয় যে আমি এই সম্পর্কে আমি কম্প্রোমাইজ করছি, মানে কারোর সঙ্গে আলোচনা করলাম না সঙ্গীর সাথে, কিন্তু আমি যখন সঙ্গীর সাথে আলোচনা করে একা একা চিন্তা করছি যে আমি স্যাক্রিফাইস করে যাচ্ছি, কিংবা যদি আমি কম্প্রোমাইজ করছি, যদি আমি একা চিন্তা করি আমার নিজের সাথে, আমাদের তো একটা সম্পর্ক হচ্ছে যে অন্যের সাথে, একটা তো নিজের সাথে থাকে। আমার কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইস যখন নিজের সাথে নিজের, আমি দুটো শব্দ নিয়ে ভাবছি, তখন দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে হচ্ছে? নিজের সাথে নিজে যখন করি তখন কিন্তু এটা বাইরে প্রকাশ পায় না। আমার সাথে আমি করি, আমি কিন্তু তাহলে এটাকে ভাবতে হবে যে এটা স্যাক্রিফাইস না কম্প্রোমাইজ। সেটাই। আমরা একটা ফোন নিয়ে আসি, তাহলে তুমি একটা প্রশ্নের মধ্যে চলে এসছো, আমরা আবার আলোচনা করব, মাহিনের কাছেও আসবো। একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটু কথা বলতে চাচ্ছি আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা। আমার ছোট মেয়েটার বয়স 21 প্লাস, মানে 21 কত? 21 পার হয়েছে। 21 প্লাস, আচ্ছা। হ্যাঁ, ও বর্তমানে ভার্সিটিতে পড়ে, সিএসসি তে। আচ্ছা। ওর একটা ধরন, ও একা থাকতেই ভালোবাসে। ঘরের দরজা টরজা আটকে ঘর অন্ধকার করে বসে থাকে। আচ্ছা। লেখাপড়া করে মোটামুটি ভালো। এখন বিয়ের সময় হয়েছে, বিয়েও করতে চায় না, কারোর সাথে কোনো যোগাযোগ বা কিছু নেই। ও সবসময় ঘরে থাকে। ছোটবেলা থেকে আমরাই স্কুলে নিয়ে যাই, নিয়ে আসি, কলেজ ভার্সিটি সবটাই সাথেই থাকে। আচ্ছা। এখন ওরে যে বিয়ে দিতে চাই সেটাও দেয় না, ও বিয়ে করবেই না। আবার ও কারোর সাথে মত, মানে কি বলবো, কারোর সাথে মিশে কম, কথাবার্তা বলতে চায় না, কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে চাইলে চায় না। আমি তো একটু অসুস্থ, কথাটা আমার ঠিক বলতে পারতেছি না, একদম পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ও কারোর সাথে মিশতেও চায় না, কারোর সাথে কথাবার্তা তেমন বলতে চায় না। বাড়িতে কেউ আসলো বা আমিও যদি কোথায় নিয়ে যেতে চাই সেটাও যেতে চায় না, ঘুরতেও যেতে চায় না। ও একাই ঘরে থাকে। ও কি একমাত্র সন্তান? না না, আমার আরো দুজন আছে, ও ছোট মেয়ে। ও, আরো দুজন আছে, ওরা কি ছেলে না মেয়ে? বড় আরেকজন, একজন হচ্ছে ছেলে বড়, আর দ্বিতীয়টা মেয়ে, ওর বিয়ে হয়েছে। ও দুইটা বাচ্চাও আছে। ওরা যদি আসে, বাচ্চারা আসে, ও সবসময় খুশি থাকে না, বিরক্ত লাগে। আচ্ছা, ওর 21 বছর আর ওর ছোট বোনের বিয়ে হয়ে দুটো বাচ্চা হয়ে গেছে? না না, তাহলে 21 যে ও আমার ছোট মেয়ে। আচ্ছা। আর ওর বড় দুইজন হচ্ছে ছেলে, বিয়ে করে নাই। ও হচ্ছে সবার ছোট, 21 যার। আচ্ছা। বড় বোন, সবচেয়ে বড় বোন, তার সবচেয়ে বড় ছেলে, মেয়ে জমিয়ে বিয়ে দিছি, ওর দুইটা বাচ্চাও আছে। সবচেয়ে বড় ছেলে, ওর দুটো বাচ্চা আছে, তারপরে একটা মেয়ে আছে। না সরি, আমার ছেলে বিয়ে করে নাই, তারপরে মেয়ের বিয়ে দিছি, ওর দুইটা বাচ্চা আছে। ওই মেয়ের বয়স কত? ও মেয়ের বয়স 28 চলতেছে। আচ্ছা, ওর বিয়ে হয়েছে এবং দুটো সন্তান আছে, আর ছেলে এখনো বিয়ে করেনি, তাই তো? আচ্ছা, ওকে। হ্যাঁ, তাহলে ছোট মেয়ে নিয়ে ও হচ্ছে যার কথা আমরা শুনছি, ও সবার ছোট, তাই তো? হ্যাঁ, ওকে। ওর বয়স 21 এবং ও কারোর সাথে মেশে না, কথা বলতে চায় না, 22-এ পড়েছে। আর ও এখন পড়ছে, কি পড়ছে? ও ইউনিভার্সিটিতে পড়ছে, সিটি কলেজে সিএসসি বিভাগে। আচ্ছা, ওকে, সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে। আর ও মেশে না কারোর সাথে, এবং এটা এখনকার কথা শুনছি, ও কি ছোটবেলা থেকে একটু এরকম কম মিশতো? আচ্ছা। হ্যাঁ, ছোটবেলাতে এরকম। ও কি মাঝে মাঝে যখন 5-7-এ পড়ে, তখন আমি মাঝে মাঝে দেখতাম কি ওর ঘরে লাইট নিভায়া রেখা খাটের উপরে চেয়ার বসায় ও বসে থাকতো। আচ্ছা, তুই এরকম অন্ধকারে এইভাবে বসে রইছিস কেন? আমার ভালো লাগতেছে।
আচ্ছা, মানে বেশি কথা ওর সাথে বলা যায় না, চেঁচাচেঁচি করে। সেটা বোধহয় ও কি যখন বয়ঃসন্ধিতে গেছে তখন থেকে, মানে ছোট একদম ছোটবেলায় তো এরকম না, করতো না? একদম ছোট না, মানে 5-7 এরকম হ্যাঁ। ক্লাসে যখন পড়ে, হ্যাঁ। আনুমানিক 11-12 তখন থেকে ও একটু আইসোলেট করেছে, ও নিজেকে একটু আলাদা করে ফেলেছে সবার কাছ থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবং ওর বন্ধু বান্ধব ছিল না? না। আচ্ছা। ও কি জানে আজকে ওর কথা নিয়ে আলোচনা হচ্ছে যে? না, ও ঘুমাইতেছে। ঘুমাচ্ছে। ও যদি শোনে এটা ও মন খারাপ করবে, নাকি ও কিভাবে নেবে জিনিসটা? না, এরকম কিছু না, কিন্তু মাঝে মাঝে আমি একটু হাসতে হাসতে বলি, তোকে আমি মানসিক ডাক্তার দেখাবো, তোর কি সমস্যা? হুম। তখন কয়, কেন, আমি কি মানসিক হইছি কিছু? আমি কি করছি তোমাদের সাথে? আচ্ছা। আমি কি পাগল? হুম। আমি না, তোর যে এরকম একাকিত্ব, এটা আমার কাছে ভালো লাগে না। আবার বিয়েও করতে চাস না। ও তো 22, মাত্র 22-এ পড়েছে, মানে বিয়ে দেওয়ার জন্য তাড়াহুড়ো কেন হচ্ছে? আর একটু পরেও তো হতে পারে। তাড়াহুড়া করি না, মাঝে মাঝে বলি যে তোর এখন বয়স হয়েছে, এই বয়সে বিয়ে দেওয়া দরকার। তখন আমাকে যদি তোমরা জোর করে বিয়ে দাও, তাহলে আমি মারা যাব। আচ্ছা, পড়াশোনা কেমন করছে ও? পড়াশোনা মোটামুটি ভালো আছে, মোটামুটি। মানে সিএসসি তে পড়ছে, তার মানে ওখানে তো চাপও আছে পড়ার, তাই না? হ্যাঁ। তো যেটা হচ্ছে যে ও ছোটবেলা থেকে একটু, মানে ছোটবেলা মানে বয়ঃসন্ধির থেকে ও চুপচাপ ছিল, সেটা সেটা এবং ওর বন্ধু বান্ধবও কখনো ছিল না, তাই তো? না না। কিন্তু একটা কথা শুনলাম যে ওকে বলা হয়েছে তোকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব, এবং মানসিক ডাক্তারের কাছে যাওয়া মানে কি পাগল কিনা, এটাকে আমরা সবাই ভাবি যে আসলে ডাক্তারের কাছে যাওয়া, বা আমরা তো মানসিক ডাক্তার না, আমরা তো সাইকোথেরাপিস্ট, আমাদের কাছে যারা আসে বা ডাক্তারের কাছে যারা যায় তারা কি সবাই পাগল? না, আমি মানে এরকম ভাবে বলছিলাম আর কি। না না, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ধারণাটা কি মেয়েরও এরকম ধারণা, যে যারা পাগল, যাদেরকে আমরা এক শব্দে পাগল বলছি, অপমান করে পাগল বলছি, কিন্তু তারা যখন ডাক্তারের কাছে, তারা যখন ডাক্তারের কাছে যাচ্ছে, তার মানে তাদেরকে আমরা সবাই পাগল কি ভাববো, পাগল বলবো কি? ও আমাকে এই উত্তরটাই দিয়েছে যে কেন আমি মানসিক ডাক্তারের কাছে যাব, তোমাদের সাথে কি করছি আমি কি পাগল? ও না, তুই তো পাগল না, এমনি মানুষের ডাক্তারের কাছে যাই, যে আমি যে বাংলা বিষয়ে দেখি আপারা কথা বলে, আমার কাছে ভালো লাগে। আমি মাঝে মাঝে আপনাদের অনুষ্ঠানটা দেখি, তো ওটা বলি যে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি চাই তোরে এরকম একজন কাউন্সিলর দেখাতে, যাতে তাহলে মানসিক ডাক্তার না বলে আমরা বলতে পারি কাউন্সিলর অথবা থেরাপিস্ট। মানসিক ডাক্তার বললেই তো একটু অন্যরকম ভাবে চিন্তা করে তো মানুষ, তাই না? সেজন্য আমরা ওই অন্য শব্দগুলো ব্যবহার করতে পারি আর কি। হ্যাঁ, আমাদের কাছে সব স্বাভাবিক মানুষরাই আসে, মানে যারা একদম অস্বাভাবিক হয়ে গেছে, একদমই তাদের নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, তারা তো আসলে আমাদের কাছে এসে কোনো উপকৃত হয় না, তাই না? তারা তো তখন ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। তো যাই হোক, এখন আমাদের কাছে প্রশ্নটা তাহলে কি, ওরে নিয়ে তাহলে আমি কি করতে পারি, কিভাবে আমি বোঝাইতে পারি, এটাই আমার প্রশ্ন। ওকে, ওর বাবার সাথে ওর সম্পর্কটা কেমন? ওর বাবার আমার সাথে সম্পর্কটা যতটুকু মোটামুটি ভালো, এমনি মোটামুটি, আর অত একটা না। ওর বাবার সাথে, ওর বাবা আবার এমনি অসুস্থ, তো ব্রেন স্ট্রোকের রোগী। হ্যাঁ। আহা, তাই নাকি? হ্যাঁ, তখন এর সাথে সম্পর্কটা ভালো থাকে না। ওই দেখা যায় বারবারই খোঁজ খবর নিতে যায়, তখন এটা ওর পছন্দ না। ওর ঘরে কেউ চুকি দেখ বা দেখে জানলা দিয়ে বা ও কি করে, এটা দেখাটা ওর পছন্দ না। ও একা ওর মতো থাকবে। বাবার স্ট্রোক হওয়ার পরে বাবা কাজকর্ম করতে পারছেন তো? কাজকর্ম কি, বাসায় থাকে, বাসায় নামাজ পড়ে, হাঁটা চলা যা লাগে। ও, উনি আর স্বাভাবিক কর্মকাণ্ড করছেন না? হ্যাঁ, না। তাহলে সংসারটা চলছে কেমন করে? এই চলছে মোটামুটি আর কি। না না, মানে আয়ের পথটা কি? আয়ের পথটা বলতে, ওই যে ওর বাবা আগে ব্যবসা করতো, দোকান আছে, ওই দোকান ভাড়া পাই, ওই ভাড়া থেকে চলছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে, একটু লাইনে থাকতে হবে। আমাদের অতিথিদের যদি কোনো প্রশ্ন থাকে ওরা একটু করুক। মাহিন, কোনো প্রশ্ন আছে? আপনি বলছিলেন যে ক্লাস 5-7 এর দিকে সে দরজা বন্ধ করে খাটের উপর চেয়ার নিয়ে বসে থাকতো, তাই না? হ্যাঁ, এটাই মাঝে মাঝে দেখতাম ওকে। এটা কি হঠাৎ করেই শুরু করেছিল, বা এই যে
বলছিলেন যে ছোটবেলা থেকে কথা কম বলে, এটা কি ওই তখন থেকেই শুরু হলো নাকি তার আগে থেকেই সে কম বলতো কথা? ওরে ছোটবেলা যেটা আমি দেখছি, জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম ছোটবেলাটা, যখন আর 4-এ ওঠে তখন আমরা একা হয়েছি। তখন ওই জয়েন্ট ফ্যামিলিতে যে চাচাতো ভাইয়েরা আছে ওদের সাথে ওর অ্যাডজাস্ট হইতো না, মারামারি লাগতো। ওরাও ওর সাথে অ্যাডজাস্ট করতে পারতো না, ও পারতো না। তার সমস্যা আমি সেটা জানি না, দেখা যেত ঝগড়াটাই বেশি থাকতো ওদের। আচ্ছা, যখন এই বিষয়গুলো যখন হতো তখন আপনি কার পক্ষ নিয়ে কথা বলতেন সাধারণত? তখন আর তো আমি ওই যে যেটা দেখতাম, যখন যেটা দেখতাম, অনেক সময় ওরে রাগ করতাম যে তুই ওদের কাছে যাস কেন। আবার অনেক সময় ওরে বুঝাইতাম যে থাকে একসাথে থাকলে ভাই বোন তো এরকম করবাই, এরকম একটা। আচ্ছা, আবার আমি কত সময় রাগ করতাম তুই ওদের সাথে যাস কেন, ওরা তোরে মারে তুই যাস কেন, এরকম একটা বলতাম। ওকে, সো আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার মেয়েকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে এবং আপনি মূলত চাইছেন যে তাকে কি করে আর একটু সামাজিক করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, কিন্তু সে ওইটা চাচ্ছে না, সে চাচ্ছে যে তার নিজের মতো করে থাকতে, তাই তো? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে এক পর্যায়ে যে আমি এরকম করলে আমি মারা যাব, তো এই যে মারা যাবর জায়গাটা এটা কি প্রায়শ বলে নাকি কখনো? বিয়ের কথা যখন বলছি তখন বলছে তোমরা কি আমাকে জোর করে বিয়ে দিতে চাও, ওরে বুঝাইতে চাইছি যে একটা ভালো ছেলে পাইছি, তুমি আমাকে বিয়ে দিই। হ্যাঁ, তুমি বিদেশে পড়ালেখা করতে পারবা, বিদেশি ছেলে। তখনকার বলে যে বিদেশে বিয়ে করে যাব কেন, আমি একা আমার মতো আমি পড়তে যাব, আমি বিয়ে করে আরেকজনের মাধ্যমে কেন যাব? এটা কি ভালো হয় না? তাহলে তোমরা জোর করে দিতে চাও, জোর করে দিলে আমার লাশের সাথে দিবা, এরকম একটা কথা বল। আরেকটা ছোট্ট প্রশ্ন, বলেছিলেন যে হচ্ছে ছোটবেলা থেকে ও মানে ওকে আনা নেওয়া করতেন, এটা কতদিন পর্যন্ত আনা নেওয়া করতেন? এটা সব সময় স্কুল করছে, ওর বাবা গেছে, আমি গেছি, কলেজে পড়ছে, মহিলা কলেজেই পড়াইছি শেরে বাংলায়, তখন ও আমরাই নিয়ে গেছি। এখন সিটি কলেজে পড়ে, এখন তোর বাবা অসুস্থ, এই জন্য আমি যাই। আচ্ছা, ও একা আসা যাওয়া কেন করতে পারে না? ওরে ও চায় না, আমিও দিই না, এরকম একটা অবস্থা। যেতে যেতে মানে একটা অভ্যস্ত হয়ে গেছি গা। কিন্তু ওকে তো একটু শিখতে হবে না নিজে নিজে চলাফেরা করা? হ্যাঁ, এটা অনেকে বলে। ও চায় একা একা? না, ও চায় না, ও বলে তুমি আমার সাথেই থাকবা। আচ্ছা, ওকে। আর প্রশ্ন তুমি আছে? কেন, তুই একা যা, অনেকে যায়, না তুমি আমার সাথেই থাকবা। ঠিক আছে, থাকলাম। ওর কি একটাও বন্ধু নেই? না, কোনো বন্ধুর কথা বলেও না কখনো? না না না। আর সব সময় তো মহিলা কলেজেই পড়ছে, তবে এখন সিটি কলেজে ওর সাথে ছেলেরা আছে, ছেলে মেয়ে এক হ্যাঁ। ক্লাসে আছে, কিন্তু কিছু বলে না। ছেলেদের সাথেও কি কথা বলে? আমি তো সেটা জানি না, তবে ওদের গ্রুপ আছে, কলেজ থেকে যে একটা গ্রুপে পড়ালেখার ব্যাপারে মেয়েরা ছেলেরা বলে, ওই গ্রুপে ওরা হয়তো কথা বলে। আচ্ছা আচ্ছা, পড়া নিয়ে ক্লাসের ব্যাপারে। ওর লেখাপড়া ঠিক আছে, তাই তো? হ্যাঁ, লেখাপড়া ঠিক আছে। আমি আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলেছেন যে কিভাবে তাকে সামাজিক করা যায়, সামাজিকের আসলে কোন জায়গাটায়? আমার কাছে মনে হচ্ছে যে ভার্সিটিতে যাচ্ছে, গ্রুপে পড়াশোনা করছে, হ্যাঁ অনেক কিছু করছে, কিন্তু আপনি কোন জায়গাটায় আসলে সামাজিক, কোন জায়গাটায় পরিবর্তনটা চান আসলে? আমি যদি কোনো একটা অনুষ্ঠানে নিয়ে যেতে চাই, যাবে না। আবার যদিও জোর করে যাই, ও নিজে থেকে কখনো একটু সাজেও না, একটুও সাজে না, একটু শুনেও দিতে চায় না, এরকম একটা ব্যাপার। ওকে দেখতে এমনি নিশ্চয়ই ভালো, মোটামুটি আছে আল্লাহর রহমতে। সেটাই। হ্যাঁ, কিন্তু ও একটু স্বাস্থ্যও চায় না, যে একটু আমার এই বয়সে তো আমি তো এখন বয়স, কিন্তু এই বয়সে তো আমি এক জায়গায় একটা দাওয়াতে গেলে একটু গুছায় গাছায় একটু হালকা পাতলা গুছগাছ করে সাজাতে যাই, কিন্তু ওরে সেটা পারি না। ওকে, ওর কোনো ছেলে বন্ধু যদি হতো, সেটা কি বাড়ি থেকে অ্যালাউ করা হতো? না, আমাদের মধ্যে এরকম একটা নাই,
তারপরে ওরও নাই। হ্যাঁ। আচ্ছা, এলাও করা হতো না তাহলে? না না, এরকম তো আচ্ছা, মানে কোনো সম্পর্ক যদি করতো কোনো ছেলের সাথে, এটা বাসা? আমাদের এরকম একটা ফ্রি পরিবেশ না। আচ্ছা আচ্ছা, মানে মধ্যবিত্তি আমরা, যাই সামাজিক। আবার মাঝখানে একটা কথা বলি, ওই যে 12-13 বছর যেটা, ওই সময় ও একবার নামাজ ধরছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো, একাই উঠতো। আমি ভয় পাইতাম, তখন আমি বলছি তুমি যে এত রাইতে একা উঠা পড়ো এই বয়সে, তোমাকে তো ভূতে মাইর দিব। ওই এরকম একটা বলার পরে থেকে হয়তো ও একটা কয়েক বছর পড়ার পরে আবার নিজে নিজে বন্ধ হয়ে গেছে। এখন নামাজ পড়ে স্বাভাবিকভাবে, যখন মন চায় পড়ে এই করে, ওই রাত্র জায়গা আর ওইটা করে, ওই তাহাজ্জুদটা আর পড়ছে না? না না। আচ্ছা, তো এমনি ও একা একটু ভয় পায়, একা একা কোথাও যেতে ভয় পায়? হ্যাঁ, একা একা কোথাও যায় না, তো ওই যে কখনো যায় না, ওই কারণে ফ্রি হয় নাই। সেটাই, আসলে তো অভ্যাসও হয়নি সেরকম করে। হ্যাঁ, তাহলে এখন প্রশ্নটা কি আমাদের কাছে? ওই যে ওরে ঘুরতেও নিয়ে যেতে পারি না, যে চলো ঘুরতে যাই, সেটাও সে যায় না, একা থাকতেই ও পছন্দ করে। ঠিক আছে, এটা মানে কি, এটা কি কোনো ঠিক সমস্যা কিনা এটাই আমার জানা। আচ্ছা, একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, বিরতির সময় হয়ে গেছে তো। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, কিংবা বড় বোনের বিয়ে হয়েছে তাদের মধ্যে যে সম্পর্ক, অর্থাৎ বড় বোন এবং তার স্বামীর মধ্যে, সেটা কিরকম? সেটা দেখে কি আপনার কখনো মনে হয় যে ও প্রভাবিত হয়েছে বিয়ের বিষয়ে? না, আমাদের মধ্যে আছে, ও নিজেও মাঝে মাঝে বলে, আমরা তো যে ওর বাবা স্ট্রোক করাতে হয়তো একটু ঝগড়াঝাটি লাগে, এভাবে স্বাভাবিক বড় কিছু না, কিন্তু ওই যে টুকটাক ওটাই, সেটা এরকম করো এরকম একটা হইতে থাকে। ওকে, আবার ঠিক আছে, ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ, মাঝে মাঝে ও বলে তোমরা দুজন এত ঝগড়া করো, আবার তোমাদের এত ভালোবাসা, আমি তো কিছুই বুঝি না। অনেক অনেক ধন্যবাদ, অনেক তথ্য পেলাম। আমরা ফিরে এসে আলোচনা করব, কেমন? আমরা যতটুকু পেরেছি শুনেছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বরাবরের মতন ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আমরা বিরতির আগে একজন দর্শক বন্ধুর কল পেয়েছিলাম, সেটা ছিল উনি ওনার মেয়েকে নিয়ে কষ্ট পাচ্ছেন। মেয়েটি এখন 21-22 বছরের, এবং তার সম্পর্কে আমরা শুনেছি, এবং আমরা শুধু শুনেছি, আমরা কিছু বলতে পারিনি। আশা করছি আমাদের দর্শক বন্ধু এখনও শুনছে আমাদেরকে। তুমি আমাদের সঙ্গে আছো নিশ্চয়ই, আমরা আলোচনা করছি, তুমি আমাদের আলোচনা শোনো। তো মাহিন, তোমাকে প্রথম ফ্লোর। আচ্ছা, আমি দুইটা জায়গা থেকে এই জায়গাটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। একটা হচ্ছে যে মায়ের পার্সপেক্টিভ থেকে, আরেকটা হচ্ছে উনি ওনার সন্তানের জন্য যেটা চাচ্ছেন যে আরেকটু বেশি সোশ্যাল হোক। সো আমরা এটা খুবই ভালো মতোই বুঝতে পারছি যে মায়ের জায়গা থেকে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে উনি চিন্তিত মেয়েকে নিয়ে, এবং যেটা খুব জেনুইন একটা কনসার্ন। এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, যে উনি বলছিলেন যে ছোটোবেলায় তারা একটা যৌথ পরিবারে ছিল, যেখানে মেয়ে হয়তো বা নানান ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এবং সেইখানটায় ওনার ভাষ্য মতে যে ওনার কাছ থেকে কম সাপোর্ট পেয়েছে, উনি মূলত অন্যদেরকে সাপোর্ট করতেন। সো ওই জায়গা থেকে আমি জানি না, যখন উনি এই যে ইনভাইটেশনে যাওয়ার কথা বলছেন, এটা কি ওই কাজিন গ্রুপগুলাই কি না। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তাহলে ওই যে ছোটোবেলার ওই বিল্ড আপ জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই চাওয়াটা খুব অস্বাভাবিক কোনো কিছু না। মানে যখন ওদের বাসাতে যেতে বলছেন মেয়েকে, মেয়ে তখন রাজি হচ্ছে না, সেটা যদি ওই কাজিন গ্রুপই হয়ে থাকে, আমার মনে হয় যে এই ইচ্ছাটা তার হতেই পারে। আর একটা জায়গা যেটা আমরা পেলাম, যে সে কিন্তু তার ইউনিভার্সিটি লাইফে কিংবা বন্ধুদের সাথে সে কিন্তু ওই জায়গাটায় ভালো করছে, এবং একাডেমিক জার্নিটা ডেফিনেটলি আমি মনে করি না যে একটা ইন্ডিভিজুয়াল জার্নি। হ্যাঁ, এখনকার আমাদের ইউনিভার্সিটিতে গ্রুপ ওয়ার্ক করতে হয়, না ধরনের প্রজেক্ট থাকে, সো ওই কাজগুলো ভালো না করলে সে কিন্তু ভালো করার কথা না। এটা একটা জায়গা। এবং তার মানে ওগুলোতে ভালো করছে, যেহেতু ভালো করছে, তার মানে আমি ধরে নিচ্ছি, আমরা যেহেতু পুরো পরিস্থিতিটা জানি না, যে সে হয়তো বা সামাজিকভাবে সে ওই চলাফেরাটাও সে জানে পারে।
এবং তার কিন্তু আমরা উইল পাওয়ারটাও দেখছি, সে কিন্তু নিজের যোগ্যতায় বড় হতে চাচ্ছে যে আমি আমার যোগ্যতায় বাইরে যাব। সো এই জায়গাটাও আমরা তার মধ্যে দেখছি, এবং এটা কিন্তু ওই যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস না থাকলে এইভাবে সে চাইতে পারতো না। আরেকটা জায়গায় আমরা যেটা দেখলাম যে উনি বলছিলেন যে ওনাদের নিজেদের মধ্যেও কিছু ইনকনসিস্টেন্সি রয়ে গেছে, যেই জায়গাটা মানে হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গাটা, যেটা বোঝাপড়ার অভাবটা একটা কারণ হতে পারে। যে অনেক সময় আমরা দেখি যে সোশ্যাল লার্নিং থেকে কিন্তু সামাজিকভাবে আমরা যেটা দেখে বড় হই, সেখান থেকেও কিন্তু আমরা একটা সিদ্ধান্তে চলে যাই যে যেহেতু আমার পরিবারে আমি এমন দেখে এসেছি, তাহলে মনে হয় সব সম্পর্কগুলোই একই রকম হবে, এবং যেই জায়গা থেকেও কিন্তু ছোট বয়সে ছোট মনে আমরা একটা সিদ্ধান্তে নিয়ে ফেলি যে আমি তাহলে এই অস্থিরতার মধ্যে যাব না, আমি আমার মতো করেই থাকবো, এখান থেকেই আমি হ্যাপি। আর লাস্ট যেটা বলতে চাই আমি যে এটা হয়তোবা আপনার চাওয়া, যে আপনি চাচ্ছেন আপনার মেয়ে সামাজিক হোক, সেটা অবশ্যই খুব ভালো একটা চাওয়া। ওর মতো করে যদি একটু ওকে বোঝার চেষ্টা করেন যে ওর মতো করে ও মনে করছে কিনা যে ও সামাজিক আছে, এবং এটার সাথে সাথে এখন আমরা আরেকটা টার্ম খুব ব্যবহার হচ্ছে, যেটাকে আমরা বলছি অর্কিড চাইল্ড, যারা হয়তো কিছুটা সেন্সিটিভ, কিছুটা নিজের মতো করে থাকে, কিন্তু ওদেরকে যখন নার্চার করা হয় ওরা কিন্তু অনেক সাকসেসফুল হয়, ওরা কিন্তু অনেক ভালো করে, ওরা কিন্তু অন্যের আবেগগুলোকে খুব সুন্দর করে বুঝতে পারে। এবং যেটা আমরা দেখলাম যে খুনসুটির একটা সম্পর্ক কিন্তু আপনার সাথে আপনার মেয়ের আছে, এবং যেই জায়গাটা ধরেও ডাক্তারের কথা আপনি বলছেন, মেয়ে আবার জবাব দিচ্ছে, সো এই জায়গাগুলো কিন্তু পজিটিভ। সো আমার কাছে মনে হয় যে যদি আপনারা দুজনের ডেফিনেশনটা বোঝেন যে আপনি সামাজিক হওয়া বলতে কি বোঝাচ্ছেন এবং আপনার মেয়ে আসলে কি বোঝাচ্ছে, এই দুইটা জায়গার ক্ল্যারিফিকেশনটা হলে আমার কাছে মনে হয় যে এটা একটা স্বাভাবিক পরিস্থিতিতে এমনিতেই চলে যাবে। একটু অর্কিড চাইল্ডটা কিন্তু আমি বুঝলাম না, অর্কিড কেন নামটা হলো? অর্কিড নামটা এই কারণে দেওয়া হচ্ছে যে অর্কিড তো খুব নাজুক একটা ফুল, সেরকম আমরা এখন অনেক সময় দেখি যে অনেক বাচ্চারাই আছে খুব অ্যাডাপ্টেশনে খুব ইউজ টু না, ছোট যখন কোনো নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে হচ্ছে সে চ্যালেঞ্জিং হিসেবে নিচ্ছে, ছোট বিষয়ে হয়তোবা তার মন খারাপ হয়ে যাচ্ছে এবং ওদেরকে আমরা হয়তোবা উইক হিসেবে দেখি। সো এটাকে এখন বলা হচ্ছে যে দেয়ার অর্কিড চাইল্ড। অর্কিড যেরকম সেন্সিটিভ, বেশিক্ষণ সে বিরূপ পরিবেশে ভালো থাকতে পারে না, সো ওদেরকেও ওইভাবে দেখা হচ্ছে। এবং দিস ইজ নাথিং, ওদের মধ্যে যে কোনো সমস্যা আছে বিষয়টা এরকম না, ওদের ব্যক্তিত্বের ধরনটাই এরকম, মানে অল্পতেই মানে ওদের হয়তো মনে আঘাত লেগে যায় চট করে, রাইট, ব্যক্তিত্বের ধরনটাই এরকম। এবং ওরা যদি একটা উপযুক্ত পরিবেশ পায়, ওরা কিন্তু অন্যের তুলনায় আরো অনেক বেশি ভালো করতে পারে। সো আমার কাছে শুনে মনে হলো যে এই বাচ্চাটার সাথে হয়তো ওই অর্কিড চাইল্ডের কিছু ক্রাইটেরিয়া, কিছু বৈশিষ্ট্য হয়তো মেলে যাচ্ছে। খুব চমৎকার করে ও বললো। আমি একটুখানি বলতে চাই, অ্যাড করি শুধু, সেটা হচ্ছে যে অলরেডি যে জায়গাটা ফোকাস হয়ে মানে আমরা খেয়াল করছি যে ছোটবেলার জায়গাটা, যে যখন ফ্যামিলিতে থাকতো তখন হচ্ছে কিছু জয়েন্ট ফ্যামিলিতে থাকতো তখন কিছু জায়গায় মা যেরকম ওই জায়গাটা যখন বলছিলেন তখন একটু ফিল হলো যে মা হয়তো মেয়েটাকে বেশি শাসন করতেন, বা ওখান থেকে এমন কোনো কথা বা ডায়ালগ যেগুলো তার শুনতে হয়েছে, এটা এইগুলো কি হয় আপা, মানে ভেতরে তো বসে যায় আমাদের মধ্যে এক ধরনের, আমরা যে নিজে নিজে যখন কথা বলি, ভেতরে যখন একা থাকি, তখন হচ্ছে মনে হয় যে আমাকে হয়তো বা তারা পছন্দ করে না, বা আমাকে আসলে ওখানে খেলতে যে আমাকে যেহেতু নিচ্ছে না, হ্যাঁ, সেই জায়গাগুলোতে তখন কিন্তু নিজেকে একটু এড়িয়ে চলি, আমরা যেতে চাইও না। সেখান থেকেও কিছু জায়গায় একটা বিশ্বাস তৈরি হয় নিজের প্রতি, ধারণা তৈরি হয়, ওখান থেকেও একটা বাধা আসতে পারে ভেতরে একটা, যেটা তুমি বলছো কাজিনদের সাথে, হ্যাঁ কাজিনদের সাথে, এবং এটা যে কোনো জায়গায় হলেও কিন্তু আমরা কি করি যে আমরা ধরে ফেলি যে আমি এখানে যাব, তারা কি আমাকে গ্রহণ করবে, বা তারা কি আমাকে মূল্যায়ন করবে, যদি না করে, বা আমি কি ঠিক আছি নাকি ঠিক নাই,
এইগুলো মানে নিজেকে নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ভালো করছে, দেখছি ভালো করছে, মানে ওনার বর্ণনা থেকে, যে মায়ের বর্ণনা থেকে যে জায়গাটা দেখলাম যে ভালো করছে। কোনো একটা জায়গা মনে হয় যে মনে হচ্ছে যে বাদ রয়ে গেল কি না, সেটা হচ্ছে যে আমি কি যে পরিমাণ সে ভালো করছে সেই পরিমাণ তাকে কি ওই প্রশংসা করা হচ্ছে কিনা বা স্বীকৃতি দেওয়া হচ্ছে কিনা, যে তার যে আগ্রহ হবে। এবং এই যে মাকে এখনো ছাড়ছে না, ওই কি চিন্তা থেকে ছাড়ছে না, আমি পারবো না বা আসলে কি পারতে পারি, যে এইটুকু যদি একটু একটু করে, এখন ওই আমরা তো এরকম করছি বাচ্চা আমার সন্তানদের সাথে, যে প্রথম আমরা ধরে রাখছি, তারপরে বলছি যে তুই পারিস না কেন, হ্যাঁ এবার তুমি নিজের মতো করে। ও কি করে যাবে, ও তো জানে না। আমি একটু একটা মজার কথা বলতে ইচ্ছে করছে আমার। একটা মেয়ে আমাকে এসে অনেক আগে বলেছিল যে আমাকে এখন ওকে নাকি বলা হয়েছে যে তুমি নিজের মতো করে ছেলে পছন্দ করে নাও, তোমার জন্য যাকে নিয়ে আসি ওর জন্য তো পছন্দ করে আনা হচ্ছে, ও তো রাজি হচ্ছে না, যে তোমাকে যখন কাউকে বলছি পছন্দ করতে তুমি করছো না, তাহলে তুমি নিজে পছন্দ করো এখন। তখন মেয়েটা উত্তর দিয়েছিল যে যখন পছন্দ করার সময় ছিল, যখন মেলামেশা মানে আমি ছেলেদের সাথে মিশতে পারতাম বন্ধুর মতো, তখন তো আমার পাখা দুটোকে তোমরা ক্লিপ দিয়ে আটকে রেখেছো। এখন আমার পাখা দুটো অনেক দিন ক্লিপ দিয়ে আটকানো ছিল, এখন পাখা দুটো থেকে ক্লিপটা খুলে ফেলেছো, এখন তো পাখা তো উঠতে শেখেনি, এখন বলছো এখন উড়ো, তুমি উড়ে তুমি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। তেমন তো পাখাটাই তো উঠতে শেখেনি, এখন আমি কোথা থেকে খুঁজবো, কাকে খুঁজে নিয়ে আসবো। ওর বিয়ে হতে দেরি হচ্ছিল, মা খুব বকাবকি করছিলেন আর কি, জাস্ট আমার মনে পড়লো। হ্যাঁ আপা, আমরা আসলে তো তাই করছি। আর ওর ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে অলরেডি, মানে মাত্র 21 বছর, তারপরেও আমরা জোর করে মনে হলো যে বলে না 22, হ্যাঁ তার মানে মাও বিশ্বাস করতে শুরু করছে 22 অনেক হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে তো বিয়ের বয়স তো চলে যাচ্ছে। যখন আমাদেরকে এই ধরনের কথা শুনতে হয়, তখন কিন্তু বিয়েটার প্রতি যে একটা ভালো লাগা কাজ করে বা আগ্রহ কাজ করে, ওইটা কিন্তু তখন একটা চাপ বোধ তৈরি হইতে থাকে। তখন মনে হয় যে মা বাবার বিয়েটাও তো সে ভালো দেখছে না, ভালো দেখছে না। আবার এই যে পরিবারে জয়েন্ট ফ্যামিলি যখন ছিল, ওখানেও কিছু বিষয় হয়তো বা দেখেছে যে এখান থেকে তার মনে হয়েছে ভাই এখন আমার আপাতত দরকার নাই, আমি কেরিয়ার ওরিয়েন্টেড হই, যে মানে সিএসসি করছে মানে ধরেই নেওয়া যায় সে ভালো একজন স্টুডেন্ট, সেটাই, তাই না? মানে মাকে তাহলে আমরা কি বলতে পারি, আমরা কিছু আশার বাণী শোনাতে পারি? আশার বাণী যেটা হচ্ছে যে যেহেতু মা এখন চাচ্ছেন, এটা কিন্তু অনেক পজিটিভ, যে মেয়েটা ঠিক আছে এবার হাঁটুক। তাই শুধু এই ইচ্ছার সাথে যদি একটুখানি ছোট ছোট করে মূল্যায়ন করা হয়, স্বীকৃতি দেওয়া হয়, পুরস্কৃত করা হয়, প্রশংসা করা হয়, আমার মনে হয় এটা ভালো হয়। আরেকটা জায়গা হতে পারে যে ছোট ছোট করে কাজ দেওয়া, যে একা হঠাৎ করে ছেড়ে না দিয়ে একটু একটু করে ছোট ছোট করে ছেড়ে দেওয়া, দায়িত্ব দেওয়া, যে তুমি পারবে আমি জানি, এবং পারলে খুবই প্রশংসা করা। আর আরেকটা বিষয় হচ্ছে যে একটুখানি মনে হচ্ছে যে লাইট নিভিয়ে যখন আমি খাটের উপরে বসে থাকতাম, বা সব কিছু মিলিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে বলবো এগুলো তো মায়ের কাজ। তারপরে আরেকটা প্রধান কাজ হচ্ছে, হ্যাঁ একজন, কোনটা মায়ের কাজ? এই যে ছোট ছোট করে যে প্রশংসা করবে, একটু একটু করে প্ল্যান করে করে, পরিকল্পনা করে করে মেয়েকে দিয়ে দিয়ে ছোট ছোট করে কাজগুলো করানো, যেটা আসলে আমরা চাচ্ছি। মানে ওটা লাইট নেভানোর সঙ্গে না, এটার সাথে আসতেছে আর কি, যে ওইগুলো তো মা করবে, এটার সাথে সাথে আরেকটা কাজ হচ্ছে যে ওভারঅল আমরা যখন দেখছি যে হ্যাঁ আসলেও মেয়েটা একটু সমস্যার মধ্যে আছে, তাহলে আমরা অবশ্যই যে আমাদের মানে প্রফেশনাল কারোর কাছে আসা মেয়েটাকে নিয়ে, তাহলে মনে হয় আর একটু হেল্প হয়। মেয়েটা যদি মন খুলে কিছু বলতে পারে, যে কোন জায়গাটায় আসলে তার আসলে সমস্যাটা হচ্ছে, কি আসলে সেটা তো চাইতে হবে। ও যদি বলে আমি তো পাগলের ডাক্তারের কাছে যাব না, ওকে বুঝে আসতে হবে। ওই জায়গাটা যেন মা চাইলে আমাদের কাছে, মানে প্রফেশনাল যে কারো কাছে আসতে পারেন, যে আমি আসলে মেয়েটাকে কিভাবে ডিল করতে পারি, এটাও হতে পারে। মানে মেয়েকে ছাড়াও আসতে পারে, সেটাই তুমি বলছো। তো যেটা আরেকটা জিনিস আমার খুব স্ট্রাইকিং লেগেছে, যে খাটের উপরে চেয়ার দিয়ে বসে থাকে, এটা কি মানে এটা কিছু ইন্ডিকেট করে? কিছুটা ওই মানে
ফিল মানে আমরা শিওর না, কিন্তু কিছু ইন্ডিকেশন ধারণা মানে ধারণা করতে পারি কিনা। আই ডোন্ট নো, মানে যেটা হতে পারে যে একটা তো হচ্ছে এটা মায়ের পার্সপেক্টিভটা আমরা পেয়েছি, এবং এই পার্সপেক্টিভটা না, মা তো দেখেছে, মা এটা দেখেছেন, বাট এটার হয়তোবা ভিন্ন একটা কনটেক্সটও থাকতে পারে। সিএসসি স্টুডেন্ট হয়তো নানা ধরনের এক্সপেরিমেন্টেশন বা কোনো একটা কিছু আমরা জানি না, সেটা এটা মেয়ের পরিস্থিতিটা যদি আমরা শুনতে পেতাম তাহলে হয়তো এটার একটা এক্সপ্লেনেশন পাওয়া যেত। বাট এটা যদি উইদাউট এনি রিজন, ভ্যালিড বা লজিক্যাল রিজনে যদি সেরকম বসে থাকে, তাহলে তো এটা কোনো একটা কিছু আনইউজুয়াল, কোনো একটা কিছু কি ইন্ডিকেট করছে, এটা কনসার্নের একটা জায়গা হতে পারে। মানে আমার কেন জানি মনে হচ্ছিল যে খাটের উপরে চেয়ার দিয়ে বসাটা মানে একদমই আন্দাজের উপরে, এখানে একদম আমরা তো ডিটেলটা নাই আমাদের কাছে। আমার কেন জানি মনে হচ্ছিল যে ও কোথাও একটা পাওয়ারের খুঁজছে, হ্যাঁ একটা মানে হয় না যে আমি একটু বিছানার উপরে আরেকটু হাইটে বসে আমি একটু পাওয়ারফুল জায়গায় আছি, এরকম ফিল করে কি না ও, মানে হয় না যে ও হয়তো ফিল করে যে ওর পাওয়ারটা নাই, ওর কথা কেউ শুনছে না, ওকে কেউ বুঝতে পারছে না। সো ও এখানে বসে কি একটু উঁচু জায়গায় বসে কি একটু পাওয়ারটা ফিল করে কিনা। যেমন ধরো মানে টিচার কিন্তু একটা স্টেজের উপরে চেয়ার দিয়ে বসে, আমরা যে ক্লাসরুমগুলো দেখি ওখানে কিন্তু একটা স্টেজ থাকে, ওর উপরে চেয়ারটা থাকে, তো সেইটা থেকেও ওর কোনো ট্রান্সফার হচ্ছে কিনা এটা। আপনার কথা শুনে ম্যাডাম আমার যেটা মনে হলো, এই ধরনের কেস অনেক দেখেছি যে স্পেশালি যদি এরকম হয় যে কোনো একটা বাচ্চা, কোনো একটা স্টুডেন্ট, ছাত্র কিংবা ছাত্রী, সে তার আগের প্রজন্ম তেমন বেশি পড়ালেখা সে করেনি এবং সে হয়তোবা প্রথম গ্র্যাজুয়েট হতে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা ভাবনার ধরনে ভীষণ রকমের একটা ফারাক দেখি বাবা মা এবং সন্তানদের মধ্যে। তখন কিন্তু দেখা যায় যে সন্তান অনেকটা ইচ্ছাকৃতভাবেই শুধু বাবা মা না, পরিবারের অন্যান্য ডিস্ট্যান্ট রিলেটিভ যারা আছে, দূরের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও কিন্তু নিজেকে একটু বিচ্ছিন্ন করে রাখে, কারণ তার মনে হয় যে আমি যেভাবে চিন্তা ভাবনা করছি সেটা হয়তো ওদের সাথে মিলছে না, আমি আমাকে বোঝাতে পারছি না এবং ওদেরটাও আমি ঠিক মতো বুঝে উঠতে পারছি না। সো এই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে কিন্তু প্রথম জেনারেশনের যারা পড়ালেখা করছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে, তারা কিন্তু এটা ফেস করে। এরকমটাও হতে পারে, আমরা যদি ওই তথ্যটা জেনে নেইনি, যদি এরকম হয়ে থাকে এটারও একটা সম্ভাবনা এখানটায় আছে। সেটাই, মানে আমার মনে আছে যে আমার ছোটবেলাতে খুব শিক্ষক হওয়ার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত হয়তো কপালে ছিল তো, কিন্তু আমি ওই শিক্ষকের রোলটা খুব পছন্দ করতাম আর কি, যে তারা আমাদেরকে পড়াচ্ছেন, তারা শেখাচ্ছেন, হয় না, খুব মানে আমি খুব স্বপ্ন দেখতাম আর কি যে আল্লাহ ওরা এত ভালো একটা জায়গায় আছে। তো জানি না আসলে ও কিছু একটা নিজে ভাবছে, ও তো মেশে কম, ওর ভেতরে হয়তো অনেক কথা চলছে যেটা হয়তো অন্যরা জানতে পারছে না। হতে পারে নিজে বসে বসে হয়তো বা তার লেকচারগুলোও সে ওখানে বসে বসে নিজে প্র্যাকটিস করতে পারে, এটাও হতে পারে। এরকমও হতে পারে যে কোনো একটা প্রেজেন্টেশনের প্রিপারেশন সে নিচ্ছে, হতে পারে। কারণ যেহেতু কারোর সাথে মিশে না, যে কাউকে সে দেখাবে। আমরা তো বাসায় থাকলে আমরা কি করতাম, যে মাকে বসাতাম, নাহলে কাউকে বসায় বলতাম যে দেখি আমি বলি কেমন হয় দেখ, কেমন হয় দেখো, হ্যাঁ এরকম। তো যেহেতু সে আবার তার একটা মানে জাজমেন্ট হওয়ার একটা ভয়ও আছে, যার কারণে অন্য বাসার কারো কাছে তো সে যাবেই না। হ্যাঁ, আবার যেহেতু এখান থেকে সমস্যা, সেহেতু মনে করে যে হতে পারে যে আমি নিজে করি আর নিজেরটা নিজে দেখি, এটাও হতে পারে। সেটাই, হ্যাঁ। তো আজকের অনুষ্ঠান বিষয়বস্তুটার তুমি কথা বলছিলে, কে বলছিলে? আমি শেষ করেছিলাম। তুমি শেষ করেছো, মাহিনের কাছে যাওয়া হয়নি, তোমার বলা শেষ হয়ে গেছে। মাহিন, এবার তোমার কাছে আজকের বিষয়। আচ্ছা, আজকে আমাদের বিষয় হচ্ছে স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ। আমি যদি একটু বাংলা, আমি একটু দুষ্টুমি করি। হ্যাঁ করেন ম্যাডাম। তোমার স্ত্রীও তো আমার স্টুডেন্ট, তোমরা কি দুজন স্যাক্রিফাইস করো না কম্প্রোমাইজ করো, সেটাও যদি বলো। সেটাই আমি একই সাথে উত্তরটা যদি দেই। স্যাক্রিফাইসকে আমরা বলছি বাংলা যেটাকে আমরা ত্যাগ বলি, আর কম্প্রোমাইজকে আমরা বলি সমঝোতা। সো আমরা স্যাক্রিফাইসকে যদি এক বাক্যে বলি, আমরা বলতে পারি যে অন্যের জন্য একতরফাভাবে কেউ যখন কোনো কিছু করে যাচ্ছে। আর সমঝোতাকে আমরা বলতে পারি যে যখন পারস্পরিকভাবে একটা আলোচনা হচ্ছে, একটা উভয় পক্ষ সম্মতির মাধ্যমে ঠিক করে নিচ্ছে যে কে কতখানি করবে কিংবা কে কতখানি ছাড় দিবে।
সো এটা আসলে যেটা হয় যে কোনো সম্পর্কেই দুটো বিষয়ই থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা আমাদেরকে কিভাবে হেল্প করছে আর কোনটা আমাদেরকে কিভাবে হেল্প করছে না। সো ডেফিনেটলি যখন স্যাক্রিফাইসের জায়গাটা অনেক বেশি চলে আসে, ত্যাগের জায়গাটা, সেইখানটা যেটা হয় যে একজন মানুষই কিন্তু শুধুমাত্র আরেকজন মানুষের জন্য করে যাচ্ছে এবং অন্য আরেকজন সেটার শুধুমাত্র ফল ভোগ করে যাচ্ছে। সাধারণত যেটা দেখা যায় যে সম্পর্কের মধ্যে যদি এই জায়গাটা অনেক দিন ধরে চলতে থাকে, একটা সময় গিয়ে যে স্যাক্রিফাইসটা করছে তার মধ্যে কিন্তু কিছুটা হলেও তিক্ততা তৈরি হয়। এখানে থামাচ্ছি, তোমাকে একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, আমরা আবার আসবো আলোচনায়। আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা বিষয় নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ভালোবাসা তো ফ্যামিলির মাঝখানেও থেকে, ভাই বোনের সাথেও ভালোবাসা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি ভাইয়ের সাথে ভাইয়ের বয়সের গ্যাপ যদি 10 থেকে 12 বছর হয়, তো দুইজনের আসলে দেখা যায় যে দ্বিমত হয় ক্ষেত্র বিশেষ, একটা দূরত্ব হয়, একটা জেনারেশন গ্যাপ। এই জেনারেশন গ্যাপটা কমাতে আসলে এমনি সম্পর্ক খারাপটা না, সবই স্বাভাবিক আছে, জেনারেশন গ্যাপ কমাতে বা একটু গ্রোথ হইতে কি করণীয় বা কি করা যায়? এটা খুব জেনারেল একটা প্রশ্ন হয়ে গেল যে, মানে জি প্রশ্নটা খুব জেনারেলাইজড একটা প্রশ্ন আর কি। হ্যাঁ, জি, একটু স্পেসিফিক কিছু বললে ভালো হতো আর কি। স্পেসিফিক বলতে যেহেতু কোনো বিরোধ নাই, কিন্তু আরো ক্লোজ হবে, মানে তারপর একটা দূরত্ব আছে, সেই ক্ষেত্রে আসলে করণীয় মানে কি? ভাইয়ের সঙ্গে দূরত্ব আছে? মানে দূরত্ব বলতে যা বোঝায় ওই ধরনের কোনো দূরত্ব তো মানে কোনো বিবাদ নাই, কিন্তু একটা দূরত্ব। তারপরও দেখা যাচ্ছে যে কথায় চলা, যেহেতু 12 বছরের ছোট, অনেক কিছু বলতে যায় হয়তো মনে হয় যে না, বলা যায় না। 12 বছরের ছোট হলে সেও তো ম্যাচিউর। মানে ভাই 12 বছরের ছোট, এক্স্যাক্টলি, জি। তার সঙ্গে কি হচ্ছে? এমনি কোনো সমস্যা নাই, কিন্তু সম্পর্কটা আরো বন্ধুত্বপূর্ণ করতে আসলে কোন কোন জিনিসগুলো আমরা আসলে লক্ষ্য করতে পারি, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। এটা খুব জেনারেলাইজড কোশ্চেন, মানে এমনি কোনো সমস্যা নাই কিন্তু আমরা কি করতে পারি, এটা আরেকটু স্পেসিফিক কিছু প্রশ্ন আসলে ভালো হতো। যে স্পেসিফিক কি জানতে চাচ্ছেন একটু যদি বলেন। মানে 12 বছরের ছোট ভাইয়ের সঙ্গে মানে কোন ধরনের সম্পর্ক উন্নয়নে, মানে সম্পর্কটা এখন কেমন চলছে? খুবই নর্মাল, বড় ভাই ছোট ভাইরা জিজ্ঞেস করতেছি কেমন আছিস কি আছিস, খুবই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক কিছু বলতে গেল আমি বলতে পারতেছি না যে এটা করিস না, বা যেহেতু সে একটা প্রাপ্তবয়স্ক মানুষ, তার একটা কিছু বলতে গেলে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে বলতেছি যে এটা বলতে না করলে ভালো, কিন্তু ফোর্স করতে পারি না। বয়স কার কত? আমার 40 প্লাস, ভাইয়ের 28 প্লাস। 28 প্লাস। জি, তো ওর সাথে কথা বলতে গেলে কি, মানে ছোটবেলা থেকে সম্পর্কটা কেমন গড়ে উঠেছে? ছোটবেলা থেকে ভালো, গ্যাপ তো থাকেই। ম্যাম, হ্যাঁ, কিন্তু সেটা একটু পরিষ্কার শুনতে পারলে ভালো হতো। মানে ভালো গ্যাপ থাকে, একটু সবকিছু খুব একটু ভাষা ভাষা তো, মানে ছোটবেলা থেকে দুজনের মধ্যে তাহলে বয়সের তফাৎ তো অনেকখানি, 40 আর 28, তাই না? জি জি তাহলে কত, 12 বছরের গ্যাপ, জি। তাই তো? তাহলে 12 বছর মানে বেশ ছোট। ও যখন হয়েছে তখন তো তোমার বয়স তো কত, তখন তোমার বয়স? আমার যখন 12 তখন সে 0। হ্যাঁ, আমার 12 সে 0। তোমার যখন 12 তখন ওর জন্ম আমি হয়েছে। 24, সে 12। হ্যাঁ, তো ও তখন, ও তো অনেকই ছোট। ছোটবেলা থেকে ওর সাথে সম্পর্কটা কিভাবে তৈরি হয়েছে? মাঝখানে কি আর কোনো ভাই বোন ছিল? জি, মাঝে আরো ভাই বোন আছে? হ্যালো। এই দুজনের মাঝখানে কি আর মাঝে বোন আছে, আমার পিঠাপিঠি বোন। কয়জন বোন? একজন। একজন বোন আছে। আর 3 ভাই বোনই নাকি আরো আরো ভাই বোন আছে? 3 ভাই বোন। তাহলে ওই যে ছোট, ও তো অনেকদিন পরে হলো, মানে বড় ভাইয়ের। তো ওর সাথে তখন কেমন, মানে ওর সাথে সম্পর্কটা প্রথম থেকে কেমন ছিল? মানে ভাইয়ের প্রতি তার অনুভূতিগুলো কেমন ছিল? ছোট ভাইয়ের সাথে যেমনটা থাকে। এটা তো খুব জেনারেল হয়ে গেল আবারও। হ্যাঁ, জেনারেলি তো, মানে এখন আমি যদি কেমন থাকে আমরা তো জানি না ছোটর সাথে কেমন থাকে, কেমন থাকে? 12 বছরের গ্যাপে তো ম্যাম একটা অনেক গ্যাপই থাকে আসলে, এটা তো খুব স্বাভাবিক।
না না, সেটাই তো বললাম যে সেটা তো জানতে চাচ্ছি যে কেমন ছিল। তাহলে কি করণীয় আর কি? সরি, সেটাই তো আমি জানতে চাচ্ছি। সেটা তো মানে দূরত্ব কি আছে সম্পর্কের মধ্যে, একটা দূরত্ব কি আছে? সম্পর্কের দূরত্ব বলতে কোনো বৈরিতা বা কোনো দ্বিমত এমনি কারো কিছু নেই, সবাই যার যার মতো যার যার লাইফে স্বাধীন, হ্যাঁ, হ্যাঁ। কারো কোনো সমস্যা নেই, এবং ইভেন ইন্ডিভিজুয়ালি সবাই যার যার মতো আলাদাই থাকতেছে, ইয়ে করছে, কোথাও কোনো সমস্যা নাই। তারপরেও দেখা যাচ্ছে যে এটাকে আরো ক্লোজ, সম্পর্কটা আরো গাঢ় করার জন্য কি করা যায়? আচ্ছা, আরো গাঢ় করার জন্য কি কি হলে বুঝতাম যে সম্পর্কটা গাঢ়? কোন জিনিসটা অনুপস্থিত আছে? আচ্ছা, কেটে গেল। আরেকবার একটু চেষ্টা করতে হবে কষ্ট করে। হ্যাঁ, আমি ঠিক ধরতে পারছিলাম না আর কি, তাই না? তোমরা কিছু বুঝতে পেরেছো? আমার না। যেটা হ্যাঁ, বলো। আমার যেটা মনে হচ্ছে যে উনি হয়তো বা সম্পর্কের মধ্যে আন্তরিকতাটা বাড়াতে চাইছে। আই মিন, যেটাকে আমরা ইমোশনাল, আবেগীয় যোগাযোগ যেটাকে বলছি, যেটা হয়তো বা ইউজুয়াল জাস্ট ভাই বোনের মতো ছিল, যে নিত্যদিনকার যে আলাপগুলা হয়, কেমন আছো কি, এই ধরনের। ওখান থেকে উনি হয়তো একটা ট্রানজিশন চাচ্ছে, যেখান থেকে হয়তো উনি আরেকটু গভীরভাবে তার আবেগীয় যে যোগাযোগটা, সেটা হয়তো বা সে স্টাবলিশ করতে এটা আমরা ধারণা করছি, কিন্তু আমি তো প্রশ্ন করে পাচ্ছিলাম না। Right. আরেকটা কথা যেটা হচ্ছে কি, উনি আরেকবার ফোন করলে খুব ভালো হতো। যে শুরু করেছিলেন যে জেনারেশন গ্যাপ, তো এই যে ওয়ার্ডটা কিন্তু অনেক কিছু প্রকাশ পায়, আমরা আলোচনা করতে পারি, আমি জানি না ওনার সাথে যাবে কিনা। সেটা হচ্ছে যে জেনারেশন গ্যাপ কেন বলছি, তার মানে হচ্ছে আমার কিছু মতামত আছে, তার কিছু মতামত আছে, যে মতামতগুলোতে আমাদের কি হচ্ছে দুজনের সাথে মিলছে না। ছোট ভাই হয়তো বা একভাবে ভাবছে, আমি হয়তো বা একভাবে ভাবছি, কিন্তু আমার ভেতরে কিছু খারাপ লাগা আছে, যেটা হচ্ছে আমি আমার ভাইকে আবার প্রকাশ করছি না। যখনই আমরা আপনি বলছিলেন যে সম্পর্ক কেমন, ভালো, ভালো, বিরোধ নেই, উনি বলছিলেন, কিন্তু কথা হচ্ছে যে ভেতরে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা চাপা ওনার কিছু পেইন আছে, যেটাতে উনি ভাইয়ের সাথে কানেক্ট ফিল, মানে একটা সংযোগ অনুভব করতে চায়, যেটা কি পাচ্ছে না। এটা হতে পারে যে যে কেন জেনারেশন গ্যাপ থাকবে, আর একটু কাছাকাছি হইলে কি হয়, সে আমাকে একটু বুঝলে পারে, বা ভাইও বলতে পারে যে তুমি আমাকে বুঝতে পারো, যেটাকে আমরা আসলে জেনারেশন গ্যাপ বলি। আসলে জেনারেশন গ্যাপ বলে তো ওরকম কিছু নাই, আমরা সব কিছুই বুঝতে চাইলে বুঝতে পারি, যেটা আজকে আমরা যে কথা বলছি যে সমঝোতা যদি বলি আমরা ওই জায়গাটায়। না, জেনারেশন গ্যাপ তো আছেই, মানে এটা তো একটা কনসেপ্ট আছে, কিন্তু আমরা আলোচনা করলে যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, আর এই বোঝাপড়ার জায়গাটায় কোনো একটা গ্যাপ হয়তো বা উনি ফিল করেন, এটা মানে বুঝতে পারলাম আর কি। আমরা মানে আরেকবার ফোনটা পেলে আর একটু ভালো বুঝতে হতো। পারতাম আর কি। আমার খুব ভাষা আরো উত্তর যেটা আসছে। মনে হচ্ছে যে একটা প্রশ্ন হতে পারে যে কবে থেকে তার এই ইচ্ছাটা জাগলো, কারণ 40 বছর বয়স এখন তার, ছোট ভাইয়ের বয়স 28 বছর, এটা তো হঠাৎ করে এখন জাগেনি। যেহেতু সে এই ইস্যুটা তুলেছেন, তার মানে সে এখন চাচ্ছে, এখন বা কোনো একটা সময় থেকে সে এটা চাচ্ছে যে এটা হোক। সো এটার কনটেক্সটটা কি, যে কোন পয়েন্টে গিয়ে তার কি এখন, আমরা জানি না যে সে বিবাহিত কিংবা অবিবাহিত, সো ওই জায়গাগুলো কেমন যাচ্ছে, তার অন্য সোশ্যাল রিলেশনশিপগুলো কীরকম যাচ্ছে, যে এই কনটেক্সটে গিয়ে হয়তো তার মনে হতে পারে যে আমার পরিবারের মানুষজনের সাথেই তো আমি কানেক্টেড হতে পারি, তার সাথে আমার যোগাযোগটা উন্নতি করা যেতে পারে। সো এই কনটেক্সটগুলো আমরা জানি না, সেগুলো পেলেও হয়তোবা উনি শুনছেন, যদি মিলে যায় তাহলে হয়তো উনি অলরেডি কিছু ক্লু পেয়ে যাবেন। সেটাই, মানে যেটা একটু জানার ছিল যে জার্নিটা কেমন ছিল Right, ছোটবেলা right. থেকে, মানে হ্যাঁ, এখন যে একজন খেলাধুলা 40 করা, একজন 28, এই জায়গায় তো আমরা হঠাৎ চলে আসিনি, এটা তো একটা জার্নি হয়েছে, দুজনেই আস্তে আস্তে বড় হয়েছে। তো সেটা শুরু থেকে কেমন ছিল, হয় না যে বন্ধনটা তো আসলে আরো আগেই হয়ে যাবার কথা ছিল, তাই না? Right. ছোট ভাই, ছোট তো ভাই। ন্যাচুরালি মাঝখানে বোন আছে, ভাই দুজন দুপাশ, বড় আর ছোট, তো হয় না যে অনেক সময় ভাই ভাইয়ে অনেক কিছু মিল থাকে, হয়তো আমরা একসঙ্গে খেলতে পারি, খেলেছি কিনা, একসঙ্গে গল্প করেছি কিনা, তো সেইটা হঠাৎ করে এখন আসলে যদি দূরত্ব হয়েও গিয়ে থাকে, সেটা এই দূরত্বটা এখন আবার হঠাৎ করে
কমাতে গেলে ওটা কেমন হবে Right. সেটাও একটু বলা মুশকিল, কারণ একটা Right. বন্ধন তো আগে থেকে তৈরি হয়ে গেলে মানে আমরা তখন বিপদে কম পড়ি আর মানে কোনো তখন একটা কষ্ট জায়গা কম হয়। থেকে আসলে খারাপ লাগা তৈরি হয়েছে ওনার, হয়তো কোনো একটা জায়গা মিস ফিলিং কাজ করতেছে যে হচ্ছে আমি পাচ্ছি না ভাইটাকে সেই আগের মতো, এটাও হতে পারে। কারণ ছোটবেলায় আমাদের শুধু খেলাধুলার অভিজ্ঞতা থাকে, মজার স্মৃতি থাকে তা না, ওখানে পিটাপিটিরও কিছু স্মৃতি থাকে। যদি মানে আসলেও ভাই বোনের জায়গা থেকে যদি বলি যে হ্যাঁ আমাদের দূরত্ব থাকলেও তারপর দেখা যায় যে আমরা কিন্তু কিছু না কিছু নিয়ে আমরা কিন্তু মারামারি করি। হ্যাঁ, ওগুলো যেমনি কখনো কষ্টদায়ক স্মৃতি হয়, কখনো আবার এগুলোই মজার স্মৃতি হয়। সেই জায়গাগুলো হয়তো বা এখন যখন হয় কি যে বাচ্চারা যেরকম মনে করেন যে ওনার থেকে ভাইয়ের বয়স কিন্তু অনেক কম, একটা জায়গা থেকে হয়তো বা হতে পারে উনি অভিভাবকের জায়গা থেকে তাকে দেখতো, ওই ছোট ভাইকে আমরা অনেক আন্দাজ করে বলছি, হ্যাঁ, আমার মনে হয় যে এই আন্দাজের উপরে আর না থাকি, কারণ আমাদের কাছে তথ্য নাই আসলে। সেটাই। সো আমরা আসলে এখানে একটু আবার ফোন করলে আমরা শুনে নেব তখন। সো যেটা আজকের টপিক নিয়ে মাহিন যদি বলেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ত্যাগ এবং সমঝোতার মাঝখানে। সো আমরা বলছিলাম যে যখন ত্যাগের জায়গাটা অনেক বেড়ে যাচ্ছে একজনের এন্ড থেকে, তখন খুব স্বাভাবিকভাবে একটা সময় গিয়ে ওটা তিক্ত পর্যায়ে চলে যায়। আসলে ত্যাগ কি আমরা কেউ করি? আমরা যদি একটা এক্সাম্পল দেই, হয়তো বা করি, যেমন যদি এমন একটা পরিবারের পরিস্থিতি আমরা ধরি যে এখানটায় হয়তো বা স্বামী কিংবা স্ত্রী যে কোনো একজন ভীষণ রকম অসুস্থ, হয়তো বা ধরলাম যে তার ক্যান্সার আছে। সো যখন এরকম একটা সিচুয়েশনে থাকে, আমরা হয়তো বা দেখি যে তার চিকিৎসাটা জরুরি এবং সেটার জন্য অন্য একজন পার্টনার সেও যখন অসুস্থ, সে তার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করছে, কারণ অন্য পার্টনারের কেমোথেরাপির একটা অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেছে। সো এরকম জায়গা থেকে দেখা যায় যে সিচুয়েশনগুলো অনেক কমপ্লিকেটেড হয় এবং সে হয়তো বা ওই সেবাটা দিতেই থাকছে এবং একটা সময় কিন্তু সে বার্ন আউট হয়ে যাচ্ছে, সে কিন্তু আর দিতে পারছে না। সো এরকম সিচুয়েশন আমরা এই সমঝোতার বিষয়টা কিভাবে আসতে পারে যে সে হয়তো বা পরিবারের অন্য একজন সদস্যকে এখানটা ইনভলভ করে নিতে পারে, যে শুধুমাত্র আমি এই রোলটায় থাকাটা আমার জন্যও ভালো হচ্ছে না, আমার স্ত্রীর জন্য কিংবা স্বামীর জন্যও ভালো হচ্ছে না, আমি যদি এখানে আরেকজনকে ইনভলভ করতে পারি, যে অল্টারনেটিভলি আমরা ভাগ করে করে যে সপ্তাহের এই কয়দিন আমি, বাকি সেটা তো তুমি একটু সমাধান বলে দিচ্ছ। আজকের টপিকের মধ্যে আমরা থাকি, সেটা হচ্ছে যে মানে আমরা আসলে কম্প্রোমাইজ অ্যান্ড স্যাক্রিফাইসের শব্দটার মধ্যেও যদি আরেকটু বিচরণ করি, মানে আমি যেটা ব্যক্তিগতভাবে স্যাক্রিফাইস মানে উৎসর্গ করা, হ্যাঁ, বাংলা হচ্ছে উৎসর্গ করা। ত্যাগ না বলে আমরা উৎসর্গ বললে মানে, কিন্তু আমি না ব্যক্তিগতভাবে বা আমার যা পড়াশোনা সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা কেউ আসলে স্যাক্রিফাইস করি না। ওকে, মানে আই ডোন্ট বিলিভ ইন দিস পার্টিকুলার ওয়ার্ড। মানে ধরো কেউ, অনেকে আমাদের কাছে এসে বলে আমি স্যাক্রিফাইস করতে করতে শেষ হয়ে গেলাম, কিন্তু আসলে কি আমি শুধু করছি? রাইট, মানে আপনি ওনাকে একটা প্রশ্ন করেছিলেন যে ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো আপনি যেভাবে দেখছেন সেই জায়গাটা ইন্টারনাল একটা বিষয় চলে আসে, যে সে এক্সটার্নালি একটা কিছু করছে যেটার বিনিময়ে এক্সটার্নালি ওই মানুষটা কিছু পাচ্ছে না, কিন্তু যে স্যাক্রিফাইস করছে সে ইন্টারনালি অনেক কিছু হয়তো বা পাচ্ছে, এবং সেই জায়গাটাই তার একটা চালিকা শক্তি হিসেবে কাজ করার পেছনে। সেটাই, মানে আমি যখন আমার স্বামীর সাথে ধরো আমার খুবই বনিবনার সমস্যা, হ্যাঁ, আমি মার খাচ্ছি, আমি ভীষণভাবে ছোট হচ্ছি, কিন্তু আমি ঘরটা ছেড়ে বেরোচ্ছি না। কেন বেরোচ্ছি না? আমি এবং থেরাপিস্টের কাছে গিয়ে বলছি আমি অনেক স্যাক্রিফাইস করছি, আমি ওর জন্য অনেক স্যাক্রিফাইস, আমাকে এত মারধর করছে, আমাকে এত বেশি কষ্ট দিচ্ছে, কিন্তু আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে স্যাক্রিফাইস করছি। কিন্তু এটাকে কি স্যাক্রিফাইস বলা যায়? আমার একটা কেসের কথা মনে পড়লো। সো ঠিক এরকম একটা কেস ছিল, এবং সে যেটা বলছিল এরকম সিচুয়েশনে সে সম্পর্কটায় থাকছে কারণ তার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে সে শুধুমাত্র সংসারটাই করতে চায়, এটা ছিল তার স্বপ্ন। এবং গিভেন দিস এই ধরনের পরিস্থিতিতে
অন্য একজন পার্টনার যখন পরকীয়াতেও জড়িয়ে গেছে তারপরেও সে সংসার টিকিয়ে রাখতে চাচ্ছে, কারণ ওই এটা তার স্বপ্ন ছিল। ছোটবেলার সিদ্ধান্ত। রাইট রাইট। সো এইরকম জায়গা থেকেও কিন্তু, এবং এটাই কিন্তু তার পাওয়া, যে সে ছোটবেলা থেকে ওই সফটওয়্যারটা মাথার মধ্যে তৈরি করে ফেলেছে, সেটাকেই সে স্ট্যাবলিশ করতে চাচ্ছে, সেটা অন্য তার সম্মান হারানো কিংবা অন্য ক্ষয়ক্ষতির বিনিময়ে হলো। তাহলে স্যাক্রিফাইস তো সেইভাবে সেই অর্থে কিন্তু হচ্ছে না। Right. আমি মনে করি যে স্যাক্রিফাইস হচ্ছে তখনই হয় যখন আমি যুদ্ধে চলে যাচ্ছি, যখন আমি জানি আমার জীবনটা নাও থাকতে পারে, তাই না? আমি যুদ্ধের পরে আমার নামটা হয়তো স্বর্ণের অক্ষরে নাও লেখা থাকতে পারে, কারণ আমি কোথায় মরবো, কিভাবে মরবো আমরা জানি না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যখন কোনো প্রতিদানের আশা না করে এবং আমার কিছু থাকবেও না, আমার চিহ্নও থাকবে না, এরকম জায়গাতে গেলে তখন স্যাক্রিফাইস হতে পারে। কিন্তু আমরা যে সাধারণভাবে বলতে থাকি আমি খুব স্যাক্রিফাইস করছি, যতবার এই শব্দটা বলি ততবার কিন্তু কষ্ট লাগে ভেতরে, তাই না? আমি কিন্তু আমাকেই কষ্ট দিচ্ছি যতবার বলছি যে আমি কি স্যাক্রিফাইস করছি। তা আমরা কি আসলেও স্যাক্রিফাইস করছি কিনা, নাকি কম্প্রোমাইজ করছি, কোনটা করছি আসলে, সেই জায়গাটা মানে বোধহয় চিন্তা করো। তাহলে কম্প্রোমাইজটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বিষয়টা দাঁড়াচ্ছে যে উনি ব্যক্তি হিসেবে জিনিসটাকে কিভাবে নিচ্ছে, কিভাবে উনি সংজ্ঞায়িত করছেন, যে উনি কি এটাকে এইভাবেই দেখছেন যে আমি এটা তার জন্য করছি, তার বিনিময়ে এটা আমি পাচ্ছি, যে আমার একটা স্বপ্ন ছিল তাকে আমার স্ত্রী কিংবা স্বামীকে সেবা করে যাওয়া, সেবা করাই মানব ধর্ম, ওই জায়গাটা থেকে সে হয়তো বা স্পিরিচুয়ালি কিংবা রিলিজিয়াস ধর্মীয়ভাবে কোনো একটা রিওয়ার্ড সে পাচ্ছেন। যদি ওই জায়গাটা হয় তাহলে কিন্তু আমরা একটা কম্প্রোমাইজ কিংবা সমঝোতার একটা পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। কিন্তু যদি এরকম হয় যে সে একটা তিক্ততা নিয়ে এটা করছে, তার সেটা করতে ভালো লাগছে না, যেটা আমরা অনেক ধরনের পরিস্থিতিতেই দেখি, যে সে এটা চাচ্ছে না কিন্তু পরিস্থিতির বাধ্য হয়ে তাকে সেটা করতে হচ্ছে, এবং তখন কিন্তু সেটা তার জন্য মঙ্গলজনক হচ্ছে না, এবং যেটা রিসিভ করছে, গ্রহণ করছে, সেও কিন্তু এটা ধরতে পারছে যে এই মানুষটা আমাকে সেবা দিয়ে সে ভালো ফিল করছে না, ভালো অনুভব করছে না, এবং আমারও হয়তো বা তার কাছ থেকে সেবাটা নিয়ে একটা অপরাধ বোধ তৈরি হয়ে যাচ্ছে। এই কনটেক্সটটাও কিন্তু আমরা দেখতে পাই। তারপর আপা, আমি জাস্ট আপনার শব্দটা যে উৎসর্গ যখন আমি বলছি, এটা কিন্তু বেশি ডেপথ যাচ্ছে, এবং স্যাক্রিফাইসের মানে বলছি স্যাক্রিফাইস করছি, আসলে কিন্তু স্যাক্রিফাইস করছি না। হ্যাঁ, আমরা যখন থেরাপিতে বসি তখন কিন্তু আমরা বলতে মানে কোশ্চেন করে করে ভেতর থেকে আনার চেষ্টা করি যে আপনি আপনার প্রয়োজনে কিন্তু আসলে থাকছেন, যে ইন্টারনালি আসলে কম্প্রোমাইজই করছি। আমরা আসলে সবাই কম্প্রোমাইজ করি। হ্যাঁ, কম্প্রোমাইজ করছি। আমার যেটা মনে হচ্ছে যে আমরা শব্দের মধ্যে দিয়ে যখন ভাবছি উৎসর্গ কিংবা সমঝোতা, তখন আমরা আটকে যাচ্ছি। তো এটা যদি সরলীকরণ করে এইভাবে, যে পরিস্থিতিটা যদি এমন হয় যে আমি ফিল করতে পারছি আমিও কিছু পাচ্ছি, সেও কিছু পাচ্ছে, উইন উইন সিচুয়েশন, সেটাকে আমরা সমঝোতা বলতে পারি। আর যদি দেখি যে না, আমি কিছু পাচ্ছি না, আমি শুধু দিয়েই যাচ্ছি, তখন এটাকে আমরা হয়তো উৎসর্গ বলতে পারি। না, ওটা হলো না, কারণ উইন উইন সিচুয়েশন হয় না। কারণ যেহেতু হচ্ছে কম্প্রোমাইজে যেটা হয় যে আমার নিজের সাথে কম্প্রোমাইজ করছি, আই এম নট কম্প্রোমাইজিং উইথ দ্য আদার পারসন। বুঝেছো? কম্প্রোমাইজ আমরা সবাই শুধু কম্প্রোমাইজই করি। আমার কম্প্রোমাইজ হচ্ছে আমার সাথে। হ্যাঁ, এখন আমার ভেতরে উইন উইন আছে হয়তো, কিন্তু আমি করছি, কিন্তু আমি সচেতন না। আমরা করছি সেটা সচেতন ভাবে, সেই জন্য স্যাক্রিফাইস শব্দটা মাঝখানে এনে নিজেকে একটু আরাম দিতে চাচ্ছি, যে আমি স্যাক্রিফাইস করে শেষ হয়ে গেলাম, হ্যাঁ, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই সংসারটা করে গেলাম, কিন্তু তোমাকে তো কেউ মানা করেনি। তুমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তোমার যদি তোমার এতই কষ্ট হয়, তাহলে তো তোমার নিজেরটাও ভাবা দরকার ছিল, তাই না? তো আমি শুধু বাচ্চাদের মুখের দিকে তাকাচ্ছি আর সব সময় নিজেকে বলে যাচ্ছি শেষ হয়ে গেলাম, মরে গেলাম, আমার জান বের করে দিলাম। মানে এটাতে কি হয়, মানে ক্রমাগত কষ্টগুলো পুঞ্জীভূত হতে থাকে, ভিতরে আরো কষ্ট তো আছেই, সেটার কিন্তু আরো লেয়ার বাড়তে থাকে,
সারাক্ষণই মনে হতে থাকে আমি খালি স্যাক্রিফাইসই করে গেলাম, তখন চোখের পানি আর থামতে চায় না। এটা এই শব্দটা কিন্তু মেয়েরা বেশি বলে, মানে মাহিনের একটু অসুবিধা হচ্ছে কেন? আমি যদি ঠিকমতো বুঝে মাহিন, তোমাকে যদি জিজ্ঞেস করি যে ছেলেরা কি স্যাক্রিফাইস খুব একটা করে কিনা, ধরো দাম্পত্য জীবন বলো বা জীবনে বলো, মানে ছেলেদের তুলনায় মেয়েদের পজিশনগুলোর কোনো মানে কোথাও পার্থক্য আছে কিনা? না, তা তো ডেফিনেটলি থাকবে, জেন্ডার তো ডেফিনেটলি একটা ফ্যাক্টর, এবং আমাদের যখন আমরা এই কালচারাল কনটেক্সটে দেখছি ডেফিনেটলি একটা ফ্যাক্টর, সেটা মেন্টাল হেলথের জায়গা থেকেও হতে পারে। যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা দেখি যে মেয়েদের কিন্তু ডিপ্রেশন বেশি হয়। সো ডেফিনেটলি আমাদের ছোটোবেলা থেকে যে আপব্রিঙ্গিং, সেই জায়গাটার মধ্যেই কিন্তু এটা ইনস্টল করে দেওয়া হয় যে অ্যাজ এ মাদার দ্যাট ইজ এ স্যাক্রিফাইসিং রোল, এবং সেখান থেকেই কিন্তু এইভাবে একটা সেট তৈরি হয়ে যাচ্ছে যে যদি বাচ্চা অসুস্থ থাকে, মা, ওয়াইফ, ডেফিনেটলি মানে ফিমেলদের বোঝাচ্ছি, রাইট? অফিস, বাচ্চা যদি অসুস্থ থাকে অফিসটা কামাই দিবে মা, বাবা কিন্তু দেবে না। হ্যাঁ, সো এইভাবে চিন্তা করলে ডেফিনেটলি। আর বাচ্চাটা যখন নতুন হয়েছে তখন তো মা 6 মাসের ছুটি পায়, যে মা যদি ওয়ার্কিং লেডি হয়, তখন বাবা কিন্তু ঠিকই তার বালিশটা নিয়ে পাশের রুমে গিয়ে ঘুমায়। হ্যাঁ, আমাকে হয়তো অনেকে নারীবাদী বলে গালি দিতে পারে, কিন্তু এটা শোনা কথা, আমি নিজে বানিয়ে বলছি না, যে আমার হাজবেন্ড বাচ্চা রাতে উঠে যাবে, কাঁদবে, ঘুম হবে না, তারপর দিন অফিস আছে, যেহেতু প্যাটার্নাল লিভ নাই, ম্যাটারনিটি লিভ আছে, প্যাটার্নিটি লিভ নাই, তো তার জন্য উনি কিন্তু পাশের রুমে গিয়ে ঘুমাচ্ছে। ইন্টারেস্টিং, এটা আমাদের রিসেন্টলি এরকম একটা এক্সপিরিয়েন্স আমি এনকাউন্টার করেছি, যে এই ধরনের একটা ডিবেটও এসেছে যে আমাদের কালচারে কিন্তু এটাও একটা কি বলবো, যে অবাঞ্ছনীয় বিষয় হিসেবে দেখা হয় যে স্বামী স্ত্রী আলাদা বিছানায় কেন ঘুমাবে, বিয়ের পর তাদেরকে অবশ্যই একই বিছানায় শুতে হবে। এখন আমরা ধরলাম যে বাচ্চা অসুস্থ, দুইজনেরই কাজ আছে একটা গুরুত্বপূর্ণ, পরের দিন দুইজনই কর্মজীবী, এখন দুজনেরই কিন্তু ঘুম নষ্ট করার কোনো দরকার নেই। তারা কিন্তু চাইলে অর্ধেক রাত একজন থাকতে পারে, বাকি অর্ধেক রাত অন্য আরেকজন থাকতে পারে, দুজনেরই কিছুটা ঘুম হলো এবং কর্তব্যটাও পালন হলো, এবং এইভাবে কিন্তু একটা সহজ সমাধান করে নেওয়া যায়। কিন্তু আমরা এই জেন্ডার পার্সপেক্টিভ কিংবা এই সোশ্যাল কনটেক্সটের জায়গা থেকে আমরা দেখি যে স্পেশালি যদি যৌথ পরিবারে থাকে, তখন কিন্তু কি হচ্ছে, মা কিংবা বাবা যেই যদি অন্য বিছানায় গিয়ে ঘুমান, পরের দিন কিন্তু এটা নিয়ে দেখা যায় যে পরিবারে একটা আলোচনা হচ্ছে, সেটা লুকিয়ে লুকিয়ে হলেও একটা আলোচনা হচ্ছে, এবং সেটা কিন্তু পরিবারের ভারসাম্যটাকেও কিন্তু কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছে, নষ্ট করছে। সো এই ধরনের কনটেক্সটও কিন্তু আমরা দেখতে পাই। তুমি বলছো যে তারা যদি ভাগাভাগি করে আলাদা করে বাচ্চার দায়িত্বটা নেয়, পরিবারেও একটা সমালোচনা হয়, পরিবার ভালো চোখে দেখে না। এরকমই একটা কেস পেয়েছিলাম যে তারা এটা শেয়ার করেছে যে আমরা এইভাবে এটাকে ম্যানেজ করি, এবং ম্যানেজ করতে গিয়ে এই ধরনের মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চার বাইরে এই ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়, যে মানুষ বলি করে যে তারা তো আলাদা ঘুমাচ্ছে, কেন তারা আলাদা ঘুমাবে? সেটাই, মানে আমাদের আসলে খুবই অন্যের ব্যাপারে আলোচনা করার একটু প্রবণতা আছে আর কি, সেটা হয়তো আমাদের সামাজিক একটা বৈশিষ্ট্য। তো সেই জায়গা থেকেই বলছিলাম যে তুমি আর কিছু অ্যাড করবে? না, এই জায়গাটায় আসলে মানে আলাদাভাবে আমরা তো এইভাবে দেখি যে দুজনের অফিস থাকলেও দেখা যায় যে হ্যাঁ আমারও অফিস আছে, তারও অফিস আছে, কিন্তু আমি আসলে উঠে যাব, এটা আসলে হয়ে যায়, সেই জায়গা থেকে আমরা করে ফেলি আসলে। আর সেইখানে এই যে আমি কিন্তু এই জায়গাটায় মানে আটকে গেছি আপা, স্যাক্রিফাইসের জায়গায় কিন্তু আমি ভালোভাবে আটকাইলাম যে হ্যাঁ স্যাক্রিফাইস আসলে আমরা সত্যি সত্যি কেউ করি না। যারা আসলে দর্শকরা শুনছেন, এটা ওনাদের হয়তো খারাপ লাগবে যে তাহলে কি করলাম সারা জীবন, মনে তো হয়েছিল অনেক স্যাক্রিফাইস করেছি। কারণ হচ্ছে যে ওই জায়গাটা যে এটা আমার মনের শান্তির জন্য আসলে আমি এটা করি, নিজেকে বলার জন্য। তো এই জায়গাটা যখন দেখছি তখন কিন্তু মনে হচ্ছে ও তার মানে আমি জীবনে তাহলে কি করলাম, স্যাক্রিফাইস তার যতটুকু নিয়ে এই যে আমি নিজেকে বলি যে হ্যাঁ স্যাক্রিফাইস করে অন্তত নিজেকে একটা শান্তি দিই। আজকে আমি জানি না যারা দর্শক শুনছেন বলবো যে এইটুকুনো হারাইলো কি না, এতদিন যে করেছিলাম, আসলে তা না।
বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমি একটু এভাবে যদি ভাবি তাহলে আমার কাছে মনে হয় কি আমরা তো আরেকজনের সাথে সমঝোতা করি, এটাও আমার কিন্তু ভেতরের সাথে ভেতরে যদি সমঝোতা আমি সচেতন থেকে করি তাহলে আমার মনে হয় ওই জায়গাটা আমাদের তখন মানে পজিটিভ ভাবে কাজ করবে, আমার তখন ভালো লাগবে, মানে আরাম আমার লাগবে। আমি ইচ্ছে করেই করছি এটা, ইচ্ছে করেই এবং নিজের পারমিশন নিজের কাছ থেকে নিজের কাছ নিয়েছি, থেকে নেওয়া আর কি। সেই জায়গাটা এই পয়েন্টটাই বলতে যাচ্ছিলাম ম্যাডাম, আপনি খুব সুন্দর করে বললেন যে যখন আমরা সচেতনভাবে করছি তখন ইট ইজ এটা সমঝোতায় কিন্তু চলে যাচ্ছে, কিন্তু যখন আমি যেটাকে আমরা অটো পাইলট বলি, যে আমি না জেনে না বুঝে অন্ধের মতো হয়তো এটা করেই যাচ্ছি এবং আমি এটা করতে হয়তো বা চাচ্ছি না যে সেটাও আমি বুঝতে পারছি না, তখন কিন্তু এটা একটা উৎসর্গের মধ্যে কিংবা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসছে এবং তখনই কিন্তু সাফারিংসটা আরো বেশি হচ্ছে। এবং সেই জায়গাতে সেই কথাগুলোই আমাদের শুনতে হয় থেরাপিস্ট হিসাবে, যে মানুষ এসে কান্নাকাটি করে এটাই বলতে থাকে যে আমি আর কত স্যাক্রিফাইস করব, আমি তো শুরু থেকেই স্যাক্রিফাইস করছি, জন্মের পর থেকেই মনে হয় স্যাক্রিফাইস করছি। তো এই যে কষ্টটা মানুষ পাচ্ছে নিজের ভাবনার মধ্যে ঘোরাফেরা করছে, যে জিনিসটা আমরা মনে হয় এখান থেকে বেরিয়ে আসা দরকার আমাদের, যে আসলে সত্যিকার অর্থে আমরা কেউ স্যাক্রিফাইস করছি কিনা। কারণ আমার প্রাপ্তির কথাটা যদি থাকে এখানে, কিছু যদি এখান থেকে পাই, তাহলে তো ওটা স্যাক্রিফাইস হলো না। তো উৎসর্গ করছি আমরা সবাই, কিন্তু উৎসর্গ করে কিছু প্রাপ্তি যখন আবার চিন্তা করি তখন ওটা উৎসর্গটা মানে ঠিক উৎসর্গ বলা যাবে কিনা ওরকম করে, সেটা হচ্ছে প্রশ্ন আর কি। তো আমরা আসলে জীবনটার সাথে আমরা কম্প্রোমাইজই করছি সবাই, স্যাক্রিফাইস করছি কিনা। আমি জানি না, এটাও আবার দুইটা কনটেক্সটে আপনার এই আলোচনা থেকে মনে হলো যে আবার দুইটা কনটেক্সটে ভাবা যায় কিনা। একটা যেটা আপনি বললেন যে উৎসর্গ, যেটা ইটসেলফ একটা পজিটিভ ওয়ার্ড, ইতিবাচক শব্দ। আরেকটা যখন আমরা বলছি ত্যাগ, এটা কিন্তু আবার তেমন একটা ইতিবাচক না, একটা নেতিবাচক শব্দ। দুইটা সিচুয়েশন পরিস্থিতি আমরা দেখি যে কখনো কখনো আমি এটা করে আমার মনে হচ্ছে যে না, আমি বরং কিছু একটা পেলাম, আমার ভালো লাগা কাজ করছে। আবার কখনো কখনো মনে হয় যে না, আমি তো এটা করলাম কিন্তু আমার তো কোনো কিছুই হলো না, আমার তো ভালো কিছুই হলো না, সব তো ওই পেয়ে যাচ্ছে। সো এটাও একটা ডিফারেন্ট একটা ডাইমেনশন হতে পারে। না, যে ভেতরে কাজ করে না আমাদের ওই আমি ভালো মেয়ে বা ভালো ছেলে হতে চাই স্যাক্রিফাইস করলে, এই যে ভালো মেয়ে যে হইতে চাই, এটাও তো আমার একটা চাওয়া। তো ঠিক আছে, আমাদের শেষ করতে হবে, সময় শেষ। অনেক অনেক ধন্যবাদ দুজনকেই, আশা করছি আগামীতে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের বিদায় নিতে হবে, সময় শেষ। আর আমরা আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু ঠিক করেছি যে আমাদের যখন দাম্পত্য সম্পর্ক, আমাদের আসলে সবসময় দাম্পত্য সম্পর্ক নিয়ে কথা বলি, দাম্পত্য সম্পর্কে যখন মনোমালিন্য হয় তখন আমরা এর পেছনের কারণগুলোই শুধু মুখ্য থাকে, মানে আমরা কিছু নিয়ে মনোমালিন্য হলো আমাদের দুজন দম্পতির মধ্যে, আমরা তখনকার বিষয়গুলোই কি শুধু প্রাধান্য পায় সেই সময়, নাকি এর সাথে শৈশবের অভিজ্ঞতার কিছু কানেকশন আবার থাকতে পারে। দাম্পত্য দাম্পত্য সম্পর্কে যখন সমস্যা হচ্ছে, শুধু কি তখনকার বিষয়গুলোই মানে মুখ্য থাকে, নাকি সেখানে শৈশবের অভিজ্ঞতাটাও কিছু পরিমাণে প্রভাবিত করে, সেটা নিয়ে আগামীতে আলোচনা করব। সে পর্যন্ত অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।